এইরকম একটা অথেন্টিক বালা চাউ যদি বাসায় বানানো থাকে তাহলে বাসায় কিছু না থাকলেও ওই দিন একদম পেট ভরে ভাত খাওয়া যাবে এই বালা চাউ দিয়ে। ট্রাস্ট মি, এতই মজার, এতই স্বাদের। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাফিয়া তাসলিমা স্পাইসেস। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমি সবারই পছন্দের একদম অথেন্টিক চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী বালা চাউ আছে সেটা আমি বানানোর চেষ্টা করব, আর একদম সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আর বেশি বকবক করব না, চলুন এটা কিভাবে বানাই সেটার প্রসেসিংটা দেখে নিই। প্রথমে চিংড়ি শুটকি নিয়ে নিতে হবে। ছোটো ছোটো যে চিংড়ি শুটকি আছে সেগুলো নিয়ে নিতে হবে। কাঁচা চিংড়ি মাছ নিলে সেক্ষেত্রে হবে কি অথেন্টিক বালা চাউ আপনারা পাবেন না। তো আমি এখান থেকে যত ধরনের ময়লা আছে, অনেক ধরনের এখানে মিশ্রিত ময়লা থাকে, কাঁকড়া বা অন্যান্য মাছ, সেগুলো আমি সবগুলো আলাদা করে নিয়েছি। বা অনেকগুলো ময়লাও থাকে কালো কালো, সেগুলো আমি সবগুলো আলাদা করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। এবার দিয়ে দিব গরম জল। গরম জলটা অবশ্যই দিয়ে অনেকক্ষণ পর্যন্ত এটা রেখে দিতে হবে গরম জলের মধ্যে, কেননা এখানে অনেক ধরনের বালি থাকে। তো গরম জল দেওয়ার কারণে একটা নাড়িয়ে চাড়িয়ে দিলে হয় কি সব বালি আপনার মাছ থেকে আলাদা হয়ে যাবে। এবার এখানে আমি পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ আর রসুন বেশি দিতে যাবে না, সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। পেঁয়াজ নিয়েছি 1 কাপ আর রসুন নিয়েছি 1টা। এখানে আমি মাছগুলো ধুয়ে 7 থেকে 8 বার ধুয়ে পানি ঝরতে দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুন একটা পাত্রের মধ্যে নিয়ে নিব। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে, কেননা এক্ষেত্রে অনেক ক্রাঞ্চি হয়। পেঁয়াজ আর রসুনগুলো যখন ভাজবেন তখন অনেক মুচমুচে থাকে আর লম্বা সময় ধরে মুচমুচে থাকে। এবার সবগুলো ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া শেষে তেল গরম করতে দেব। এখানে কিছু তেল আগে থেকেই আছে, আরও তেল বাড়িয়ে দিতে হবে, তাই আরও একটু তেল বাড়িয়ে দিচ্ছি। ডুবো তেলে ভেজে নিতে হবে। গরম হয়ে আসলে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজে নেব। এবার সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে, তবে বেশি কালো করা যাবে না। বেরেস্তা যেভাবে করা হয় সেভাবেই করে নিতে হবে। এরকম একটা সুন্দর কালার আসলে আমি এটা তুলে নেব। একটা ছাঁকনির সাহায্যে এটা ভালোভাবে এক্সেস তেলগুলো আমি চাপ দিয়ে দিয়ে বের করে দিব আর নিয়ে নিব। এখান থেকে সবগুলো ক্লিন করে নিয়ে নিব। এবার তেলটা আর একটু ভালোভাবে ক্লিন করে নেওয়ার জন্য ছোটো যে ছিদ্রযুক্ত ছাঁকনি আছে সেটা দিয়ে তেলটা আর একটু ভালোভাবে পরিষ্কার করে নেব। এবার ওই তেলে ধুয়ে রাখা চিংড়ি শুটকি দিয়ে দিতে হবে। দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। এক্ষেত্রে তেলটা আমার একটু কম হয়ে গেছে, এর জন্য আর একটু তেল দিচ্ছে, যেহেতু একদম ডুবো তেলে ভেজে নিতে হবে যদি মুচমুচে আপনারা করতে চান। তেলটা একটু বেশি করে দিয়ে এবার ভালোভাবে একদম মুচমুচে করে ভেজে নেব। দেখেন এরকম একটা যদি কালার আসে, আর অবশ্যই মুচমুচে হতে হবে। মুচমুচে হয়ে আসলে আপনাদের এটা তেল থেকে তুলে নিতে হবে। একই ছাঁকনির সাহায্যে আমি নিয়ে নেব মাছগুলো, আর তেলগুলো এক্সেস তেলগুলো চেপে চেপে বের করে দিতে হবে। তেল থেকে সবগুলো মাছ আমি একই প্রসেসিংয়ে নিয়ে নিব। এবার আবারও ছাঁকনি ব্যবহার করছি তেলটা ক্লিয়ার হয়ে আসার জন্য। এবার আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব। আর হ্যাঁ, এই পুরো প্রসেসিংটা আপনাদের করে নিতে হবে একদম মিডিয়াম টু লো আঁচের মধ্যে। মরিচটা ভালোভাবে মুচমুচে করে নিয়ে আমি তুলে নিব। এবার এখান থেকে তেলটা কিছু পরিমাণে কমিয়ে নিব। এবার এই তেলের মধ্যে মরিচ গুঁড়া দিয়ে দেব। নর্মাল যে মরিচ গুঁড়ো আছে সেগুলো আমি এখানে 1.5 চামচ মতো দিয়ে দিয়েছি। এরপরে দেব লবণ। স্বাদ মতো লবণ ব্যবহার করতে হবে। ভালোভাবে মিক্স করে নিয়ে আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচ আমি গুঁড়া করে নিয়েছি, এবার ওটাও মিক্স করে দেব। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ওইটাও মিক্স করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এটা অবশ্যই ব্যবহার করা হয়, এটা অবশ্যই দিতে হবে। আমি 1 চামচের একটু বেশি টেস্টিং সল্ট দিয়ে ওটাও একটু মিশিয়ে নিচ্ছি।
এবার মিশিয়ে নেওয়ার শেষে লাস্ট পর্যায়ে সমস্ত উপকরণ, ভেজে নেওয়া উপকরণগুলো আপনাদের দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে মিক্স করে দিতে হবে। আর হ্যাঁ, এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এই অবস্থায় চুলার আঁচ একদম লোতে থাকবে। আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে, এই জন্য আরেকটু লবণ বাড়িয়ে দিলাম। আবারও মিক্স করে দিচ্ছি। আবারও বলছি, চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। এখন এই পর্যায়ে যেটা দিতে হবে সেটা হচ্ছে সরিষার তেল। সরিষার তেল অবশ্যই দিতে হবে, এটা ছাড়া চলবে না। সরিষার তেল দিয়ে লাস্ট বারের মতো আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা অফ করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই বালাচাও বানাতে বানাতে আমার অনেক জোরে খিদে লেগে গিয়েছিল, এজন্য কিছু পরিমাণ ভাত নিয়ে আর একটু বালাচাও নিয়ে খেয়ে নিচ্ছি। ট্রাস্ট মি, এতই মজা হয়েছে, আই এম স্যাটিসফাইড। এবার পুরোপুরি ঠান্ডা হওয়ার শেষেই আমি এটা বয়াম ভর্তি করে নেব। এই বয়াম ভর্তি করে আপনারা 3 থেকে 4 মাস রেখে দিতে পারেন, বাইরে হোক অথবা ইচ্ছা করলে ফ্রিজেও রেখে দিতে পারেন। তবে আমার মনে হয় না 3 মাস এটা টিকবে বয়ামের মধ্যে, খালি হয়ে যাবে, পেটে চলে যাবে সবগুলো। আমার তো তাই হবে। তো আপনারাও এই পদ্ধতিতে বাসায় বানাতে পারেন। আর যদি বাসায় বানান এই পদ্ধতিতে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, এতে আমার কাজ করার অনুপ্রেরণা জাগে। লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।